বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ ফিল সিমন্স, এই লোকটার কি কোনো ইমোশন নেই? বাংলাদেশ জিতলো নাকি হারলো নাকি ড্র করলো, বাংলাদেশের ম্যাচের রেজাল্ট যাই হোক, জয় পেলেও তিনি যা থাকেন, হেরে গেলেও তাই থাকেন, ড্র করলেও তাই থাকেন। তাকে দেখে আসলে বোঝার উপায় নেই তিনি খুশি হয়েছেন নাকি কষ্ট পেয়েছেন, নাকি তিনি রাগ করেছেন, নাকি তার কোনো আফসোস হচ্ছে। আসলে ইমোশন তিনি হাইড করতে পারেন, ইমোশন খুব একটা দেখান না। রেয়ারলি তিনি ইমোশন শো করে থাকেন, খুব বেশি ইমোশন তিনি ক্যামেরার সামনে শো করেন না, বা ভেতরে ভেতরে তার ইমোশনটা রাখতে হয়তো তিনি পছন্দ করেন। বিষয় আসলে সেটা কিন্তু না। বিষয় হচ্ছে বাংলাদেশ একটা সময় ম্যাচে ভালো করলে কিংবা খারাপ করলে, বিশেষ করে খারাপ করলে, আমাদের অনেক সাংবাদিক ভাই বোনেরা, বোনেরা তো না, বেশিরভাগ ভাইরা, তারা কোচের পেছনে লেগে যেতেন। বিশেষ করে রাসেল ডোমিঙ্গোকে নিয়ে মিডিয়াতে যা হয়েছে, ৭১ টিভির রিয়াসাত আজিম ভাই যা করেছেন, কিংবা আরও দু একজন সাংবাদিকের কথা যদি বলি, নাম না বলি, অনেকেই করেছেন। মিডিয়াতে তাকে যতটা সম্ভব নেতিবাচকভাবে দেখানোর চেষ্টা করা হয়েছে। দেশের মানুষের মনে তার বিরুদ্ধে একটা ক্ষোভ তৈরি করা হয়েছে। যখন ডোনাল্ড সাহেব আসলেন, তারপরে হচ্ছে সাউথ আফ্রিকার আরও সম্ভবত একজন বা দুইজনকে কোচিং প্যানেলে নিয়ে আসা হলো, তখন বলা হয়েছিল এটা সাউথ আফ্রিকান প্যানেল, সাউথ আফ্রিকার একটা রিহ্যাব টাইপের, এই ধরনের একটা ন্যারেটিভও দাঁড় করানোর চেষ্টা করা হয়েছিল বড় বড় মিডিয়া হাউস থেকে, ক্রিকেট মিডিয়া হাউস থেকে, যখন বাংলাদেশ খারাপ করছিল। সমস্যাটা হচ্ছে বাংলাদেশ যখন ভালো করে, তখন আমাদের এই বর্তমান কোচকে নিয়ে কোনো কথা, কোনো আলোচনা, কোনো প্রশংসাসূচক ভিডিও আমি এখন পর্যন্ত কোনো মিডিয়াতে দেখিনি। একটা ছোট্ট পেজে দেখলাম, একটা পোস্ট করা হয়েছে ম্যাচ জেতার পর। আমাদের কোচ ফিল সিমন্স তিনি ডাগ আউটে বসে আছেন, খুবই মানে তার মন মরা অবস্থা, নাকি তিনি খুবই আনন্দে আছেন বা কিছু একটা হয়েছে, দেখে বোঝার উপায় নেই। তাকে দেখলে আপনার মনে হবে না যে তার দল, তিনি যে দলের কোচিং করাচ্ছেন, এই দল প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে সিরিজ হারিয়েছে ২১ বছর পর। তার কোচিংয়ে এই দলটা হচ্ছে সিরিজ প্রথম ম্যাচ জয় পেয়েছে ২১ বছর পর। তাকে দেখে আসলে বোঝার উপায় নেই। আরও একটু হলে হয়তো হোয়াইট ওয়াশি করা হয়ে যেত। তিনি আসলে ইমোশন শো করেন না। আর তার মানে এই না যে তাকে নিয়ে আমরা প্রশংসাসূচক ভিডিও বানাবো না কিংবা প্রশংসা করব না। যেই কোচের আন্ডারে বাংলাদেশ কয়েকদিন আগে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করলো টেস্টে, যে কোচের আন্ডারে বাংলাদেশ তারও কিছুদিন আগে ওডিআই সিরিজে পাকিস্তানকে হারালো, যে কোচের আন্ডারে বাংলাদেশ নিউজিল্যান্ডকে ওডিআই সিরিজে হারালো, যে কোচের আন্ডারে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে ওডিআই সিরিজে হারালো, যে কোচের আন্ডারে বাংলাদেশ মাইটি অস্ট্রেলিয়ার মতো দলকে ওডিআই সিরিজে হারালো, যে কোচের আন্ডারে বাংলাদেশ এত সিরিজে টানা পারফর্ম করে জিতলো, এবং অধিকাংশ পারফরমেন্সগুলো হয়েছে আপনার ভালো ভালো পিচে, স্পোর্টিং পিচে, সেই কোচকে নিয়ে মিডিয়াতে কোনো বন্দনা হচ্ছে না, কোনো আলোচনা হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না। তার কারণ বাংলাদেশ তো খারাপ করছে না। খারাপ করলেই হচ্ছে এই কোচের একেবারে সব কিছু উদ্ধার করে দিতেন আমাদের সো কল্ড রিল জার্নালিস্ট সাহেবেরা। এনিওয়েজ, কংগ্রাচুলেশনস বাংলাদেশ ক্রিকেট টিম, এবং ফিল সিমন্সের আন্ডারে বাংলাদেশ ২৭ বিশ্বকাপ খেলবে আশা করি। এবং হচ্ছে আমি যেখান থেকে একটা তথ্য পেলাম, সেটা হচ্ছে মিডফিল্ড নামে একটা হাউস আছে ক্রিকেট মিডিয়া, সেখানে নাকি তিনি জানিয়েছেন, আমি দেখিনি কোনো ইন্টারভিউ কিংবা আলাপচারিতা, শুনেছি আর কি। শোনা কথায় কান দিতে হয় না, তাও দিয়ে আমি আপনাদেরকে বলছি, আপনারাও দিতে পারেন আর কি। তার মূল চিন্তাভাবনা হচ্ছে ২৭ বিশ্বকাপ কেন্দ্রিক। হয়তো ২৭ বিশ্বকাপের রেজাল্টের উপর নির্ভর করবে তিনি কতদিন কন্টিনিউ করবেন, বা সেখানে একটা বেটার রেজাল্ট আসলে হয়তো তিনি আমাদেরকে ছেড়ে চলে যেতে পারেন। এটা হচ্ছে আমার মনে হয় আর কি। এনিওয়েজ, এটা হলে খুবই ভালো। তবে আমি এই ভদ্রলোককে আরও অন্তত কিছু বছর চাই, যদি তিনি থাকতে চান। ২৮ টি-২০ বিশ্বকাপ পর্যন্ত তাকে আমাদের সময় দেওয়া উচিত, বা চুক্তির মেয়াদ যদি শেষ হয়েও যায়, সেটা রিনিউ করে তাকে রেখে দেওয়া উচিত বলে আমি মনে করি। ঠিক আছে? এনিওয়েজ, এই কোচের ব্যাপারে আপনার কি মতামত, আপনি কি মনে করছেন, অবশ্যই কমেন্ট করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।